জুম আইডির এগুলা যে অ্যাড্রেস গুলি স্পেসিফিক যে অ্যাড্রেস নির্দিষ্ট কোনো অ্যাড্রেস স্যার, মানে আমি একটা ইউজারের কোনো নির্দিষ্ট একটা অ্যাড্রেসে যাবে এরকম। হ্যাঁ, সেটা হলো স্পেসিফিক অ্যাড্রেস। ওকে, গুড। আচ্ছা, পোর্ট অ্যাড্রেসের কথা মনে আছে? জি স্যার। দায়ান বলো তো। স্যার পোর্ট অ্যাড্রেস হচ্ছে স্যার ওই যে এসসিটিপি টিসিপি ইউডিপি প্রোটোকল যে অ্যাড্রেসগুলো আছে, পোর্টের যে অ্যাড্রেসটা যেটা হচ্ছে চেঞ্জ হয় না, অলওয়েজ সেম থাকে। স্যার হোপ টু হোপ চেঞ্জ হয় স্যার, সেটা পোর্ট অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসটা চেঞ্জ হয় হোপ টু হোপ, বাট লজিক্যাল এন্ড পোর্ট অ্যাড্রেসটা সেম থাকে। লজিক্যাল এন্ড পোর্ট অ্যাড্রেসটা রিমেইন সেম। গুড। আসলে পোর্ট, অ্যাকচুয়ালি পোর্ট মানে কি, বাংলা মানে কি পোর্টের বাংলা? স্যার ইউএসবি পোর্টাল, এই ধরনের পোর্টাল। পোর্ট মানে কি? পিওআরটি, পোর্টের বাংলা মানে কি? বন্দর। এটা বলতে পারছো না কেন? জি স্যার, মংলা পোর্ট, চিটাগাং পোর্ট, এরকম আরো অনেক পোর্ট আছে। পোর্টের কাজ কি হয়? পোর্টে হয় হলো, ধরো একটা বড় জাহাজ তার মালামাল নিয়ে আসলো, পোর্টে খালাস হলো, কিছু আবার খালাস হলো না, সেটা আবার আরেক বন্দরে বা পোর্টে চলে যায়। তো আমাদের এই পোর্ট অ্যাড্রেসটা ঠিক সেরকম। আমরা রাইট, আমরা ডাটা একটা জাহাজে তুলে দেব, বিভিন্ন পোর্টে যাবে, বিভিন্ন পোর্টে যাবে এবং তার ডাটাকে বা ইনফরমেশনকে আনলোড বা লোড করবে, আবার যাবে, এই পোর্ট টু পোর্ট যাবে। তোমার সাথে আমি কথা বলছি, এখানে বিভিন্ন পোর্ট আছে, সেই পোর্টে বাই পোর্টে যাচ্ছে, ঠিক আছে? এনিওয়ে, তা আমরা ওই গত ক্লাসে যেটা ডিসকাস করেছি, আশা করব তোমরা সবাই পড়াশোনা করবা, নট লাইক দ্যাট যে কালকে সিটি আছে শুধু আজকে পড়বো, বা কালকে পরীক্ষা আছে আজকে পড়বো আর বাকি দিন পড়বো না। এটা করলে কিন্তু আসলে ভালো আউটপুট আসবে না। হ্যাঁ, আগে আমাদের সময় ইভেন্ট বা তারও আগে একদিনেই 2টা বা 3টা পরীক্ষা হতো। জানো কেন হতো? কারণ হলো এই মুখস্থ বিদ্যার উপরে নির্ভরতা কমানোর জন্য। কারণ তুমি যখন 2 দিন ছুটি পেয়ে যখন একটা কোর্সে পরীক্ষা দিবা, তার মানে শুধুমাত্র ওই কোর্সে মুখস্থ করবা, ওই পরীক্ষায় ডেটে দিবা, তার মানে তোমার আসলে আমি জাজ করতে পারলাম না যে তুমি অ্যাজ এ স্টুডেন্ট কেমন। আর তোমার যদি দিনে 2টা মেইন পরীক্ষা হয়, সকালে একটা বিকেলে ওটা 3 দিন বা 4 ঘন্টা, তখন তুমি কিন্তু মুখস্থ বিদ্যার উপরে এতটা নির্ভরশীল তুমি হতে পারবে না। হ্যাঁ, তখন তুমি যদি সঠিক জানো তখনই তুমি ঠিকঠাক লিখতে পারবা। তো তোমাদের তো আসলে সেই সিস্টেম হয় না, তোমরা খালি সিটি যে ডেট দি কালকে, তোমরা আজকে পড়বো। হ্যাঁ, এমন যেন না হয়। তো আমি নতুন এসে যাই, লেকচার 5 and 6, যেটা লেকচার 3 and 4 যেটা পিপিটি ছিল, তারই এক্সটেনশন ভার্সন হলো লেকচার 5 and 6। আইপি ছিল। হয়ে গেল। দেখতে পাচ্ছ সবাই? যাই স্যার, দেখা জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো টিসিপি আইপি প্রোটোকল সুইট। টিসিপি আইপি হলো একটা প্রোটোকল নেম, এবং মূলত আমরা এটাই এখানে একটু ইন ডিটেইলস দেখব। হ্যাঁ, তার আগে আমরা আরো অন্যান্য যে বিষয়গুলো আমরা যে গত ক্লাসে ওয়েসএল লেয়ার পড়েছি, ওয়েসএল লেয়ারের বিভিন্ন ওয়েসএল মডেল পড়েছি, সেই ওয়েসএল মডেলের 7টা লেয়ারের কথা পড়েছি, 7টা লেয়ারের 7 রকম রেসপন্সিবিলিটিস এবং ডিউটিজ আছে, এবং তাদের সাথে বিভিন্ন লেয়ারের সাথে বিভিন্ন প্রোটোকলের যে সম্পর্ক সেটাই আমরা দেখব। যদিও আমরা গত ক্লাসে শেষের দিকে এসে আমরা একটা ফিগার দেখেছিলাম, তো সেটা আমরা আবার এই ক্লাসে রিকল করব। তো প্রথমে আসবে হলো প্রোটোকল এন্ড স্ট্যান্ডার্ড। প্রোটোকল বলতে কি বুঝি আমরা সবাই জানি, সেট অফ রুলস, এবং একই সাথে কিছু স্ট্যান্ডার্ড আছে যে স্ট্যান্ডার্ডটা আমাদের মেনটেন করতে হয়, এবং এগুলো মেনটেন করার জন্য বা এগুলো অর্গানাইজ করার জন্য বা প্রপোজ করার জন্য বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা এইসব প্রোটোকল সেট করে এবং স্ট্যান্ডার্ডটা সেট করে, এবং আমরা ইউজাররা সেই প্রোটোকল মেনে চলি, বা যারা ম্যানুফ্যাকচার ডিভাইস ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা কারখানা, তারাও আমরা সেই প্রোটোকল মেনে ডিভাইসগুলো বানাই, বা বিভিন্ন স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা মেনটেন করে আমরা এগুলো বানাই। তো আমরা জানি সবাই প্রোটোকলের 3টা এলিমেন্ট, সিনট্যাক্স, সিম্যান্টিক্স আর টাইমিং।
মনে আছে সিনট্যাক্স কি হয়, সিম্যান্টিক্স কি হয়, টাইমিং কি হয়? মনে আছে? জি স্যার। ওকে, এগুলো দেখার দরকার নেই। এটা প্রোটোকল যদি মেনটেন না করো কি ধরনের প্রবলেম হয় এরকম আর কি। আমরা বিভিন্ন চুক্তি সিগনেচারও প্রোটোকল মেনটেন করি, বিভিন্ন ধরনের যেমন ধর যুদ্ধ অপরাধী যারা, তাদের সাথে যুদ্ধবন্দী যারা, তাদের সাথে কিভাবে বিহেভ করব তারও একটা প্রোটোকল আছে, সবকিছুর নিয়ম আছে। তো বিভিন্ন স্ট্যান্ডার্ড, এখানে টিসিপি আইপির কথা বলছি, আইএসও ওএসআই কথা বলছি, এগুলো এক্সাম্পল দিয়েছি আমরা। আমি এখন এই যে বললাম যে স্ট্যান্ডার্ড যারা ডিফাইন করে, যারা প্রোটোকল ডিফাইন করে, তাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, প্রতিষ্ঠান আছে। যেমন ধরো একটি হলো স্ট্যান্ডার্ড ক্রিয়েশন কমিটি, যেমন ধরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আইএসও। তারপরে আইটিইউ, এটা খুবই স্ট্রং একটা ইউনিয়ন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, যারা টেলিকমিউনিকেশন সেক্টরে বা কমিউনিকেশন সেক্টরে যারা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড এবং প্রোটোকল যারা ডিফাইন করে। আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট আনসি, এটাও একটা আমরা খুবই ওয়েল নোন, আমরা সবাই জানি যারা অন্তত সি প্রোগ্রামিং করেছি, যে কিভাবে এর সাথে আমার কোডিং এর, সি প্রোগ্রামিং এর মানে কি বলে আমার ইন্টারপ্রেশন কি হবে, সেটা সবকিছু আমাদের এই আনসি বলে দেয়। ঠিক আছে, তারপরে একটা ওয়েল নোন, এটা সবাই জানো, IEEE। তোমরা হয়তো বা অনেক স্টুডেন্ট মেম্বারও আছো IEEE। তোমরা কি IEEE মেম্বার? না ম্যাম স্যার। IEEE যারা স্যার কোথাকার থেকে দিয়েছে? হ্যাঁ বলো, তোমাদের স্যার গ্রিন, আছে স্যার, এই সেকশনে স্যার আসিফ আছে আমাদের মধ্যে IEEE মেম্বার। হ্যাঁ তোমাদের গ্রিন ইউনিভার্সিটি IEEE কিন্তু খুবই অ্যাক্টিভিটি চালাই সারা বাংলাদেশে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে। IEEE সেন্ট্রাল বাংলাদেশ সেকশন আছে, এশিয়া রিজনের তোমার সেকশন আছে, তারপরে পুরো বাংলা, পুরো পৃথিবীর একটা, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রফেশনাল অর্গানাইজেশন, যেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ার্সরা যেখানে মেম্বার IEEE। ওকে, তারপরে হলো ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, এরাও একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এরকম আরো আছে। হ্যাঁ, IEEE স্যার অ্যাডভান্টেজ টাইপের কি ধরনের স্যার? অ্যাডভান্টেজ তো আসলে এখন ওইভাবে তো বলা মুশকিল। অ্যাডভান্টেজ এটাই যে তোমাকে আপ টু ডেট রাখবে, তোমাকে, তুমি একটা বড় একটা অর্গানাইজেশনের মেম্বার হতে পারছো, তাদের অ্যাক্টিভিটি তুমি সচক্ষে দেখতে পাচ্ছ, তারা কিভাবে কাজ করে, তোমার ভিতরে একটা সাংগঠনিক ক্যাপাবিলিটি তৈরি হবে, প্রফেশনাল ক্যাপাসিটি তৈরি হবে। যারা পেশাজীবী আর কি, বিভিন্ন ফোরামে তাদের সাথে তোমার নিয়মিত কথাবার্তা যোগাযোগ হবে, এগুলো হলো বেনিফিট। ঠিক আছে, তোমার তোমার ওয়ার্ক অ্যাক্টিভিটি তোমার শুধু লোকাল গ্রিন ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের মধ্যেই থাকবে না। IEEE মেম্বার হলে তুমি একটা গ্লোবাল মেম্বার হবা, গ্লোবাল একটা স্টুডেন্ট হবা, যারা তুমি কখন কোথায় বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছে সেখানে পার্টিসিপেট করতে পারবা, তুমি নিজেও ইভেন্ট কন্ট্রিবিউট করতে পারবা, কথা বলতে পারবা, অর্থাৎ তোমার ভিতরে মানে একটা কি বলে একটা সাংগঠনিক ক্যাপাবিলিটি বৃদ্ধি পাওয়া, এটাই হলো মেইন। শুধু বাড়িতে খাই দাই করবা আর এখানে এসে পরীক্ষা দিবা, এই তোমার যদি লাইফ হয় তাহলে তো ভিন্ন কথা। বিভিন্ন তোমাকে সামাজিক বা প্রফেশনাল সব তোমরা তো যেমন ধরো যারা ছাত্র সংগঠন করে, ছাত্রলীগ, ছাত্রদল, মানে যেটাই হোক, তো এটা করে কি লাভ বলো? ছাত্রলীগ করে কি লাভ? বেনিফিট কি বলো? স্যার সমাজটাকে আমরা অনেকটা জাজমেন্ট করতে পারবো, আর বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে পারবো, কন্ট্রিবিউট আর করতে পারবা সেখানে। জি স্যার, স্যার অনেক সমাধানে মানুষের সাথে কথা বলার একটা ক্যাপাবিলিটি হবে। এই তো এরকম এরকম আরো অনেক বেনিফিট আছে। বিভিন্ন কনফারেন্স সেমিনারে যেখানে টাকা পয়সা লাগে, সেখানে IEEE মেম্বার হলে টাকা অল্প লাগে। তারপরে বিভিন্ন ধরনের যে ম্যাগাজিন IEEE আছে ওয়ার্ল্ড ওয়াইড, তার হার্ড কপি হয়তো তুমি পাবা না, বাট সফট কপি তুমি প্রতি মাসে মাসে ইমেইলে পাবা, সেগুলো পড়লে তুমি আপ টু ডেট নলেজ তুমি গ্যাদার করতে পারবা। ঠিক আছে, এটা কি রিনিউ করতে হয় প্রত্যেক ইয়ারলি বা প্রতি বছরে রিনিউ করতে হয়। ঠিক আছে, প্রতি বছরে রিনিউ করতে হয়। জি স্যার। ঠিক আছে, IEEE যারা তোমাদের সিনিয়র মেম্বার আছে তাদের সাথে আলাপ করবা, তাহলে তারা আরো ভালো। স্যার এফসিসি তো স্যার আমেরিকা নিয়ন্ত্রণ করে না। কোনটা? FCC এর কথা তো আমি এখানে বলিনি, আমি তো আসলাম কেবল।
আচ্ছা, বিভিন্ন টাইপের ফোরাম আছে, রেগুলারিটি এজেন্সিজ আছে, যেমন এফসিসি কথা যেটা এখন বললাই। তোমরা যে কোনো কমিউনিকেশন ডিভাইস যদি কিনতে চাও, দেখবে তো নিচে এফসিসি একটা সিল মারা আছে, অর্থাৎ এটা ফেডারেল কমিউনিকেশনস কমিশন দ্বারা অ্যাপ্রুভ, তার মানে এটা বৈধ। যেমন ধরো চাইনিজ বিভিন্ন কোম্পানিকে আমেরিকান সরকার বা ইভেন ইউরোপেও নিষিদ্ধ করে রেখেছে, এফসিসি তাদের কোনো সার্টিফিকেট দেয় না যে তোমরা এটা ব্যবহার করতে পারো, যার ফলে ওরা একটা ব্যবসা করতে পারছে না। যেমন ধরো চাইনিজের হুয়েই কোম্পানি, হোয়াই আছে না, এরকম একটা মোবাইল কোম্পানি, মোবাইল ফোন কোম্পানি, তারপরে কমিউনিকেশন ডিভাইস তৈরি করে তারা, তারা ওই যে মানে রাউটার তৈরি করে, এরকম আরো অনেক ডিভাইস তারা তৈরি করে যেটা কমিউনিকেশনে ব্যবহৃত হয়। তো তারা আমেরিকান এফসিসি তাদেরকে নোটিফাইড, আই মিন তাদেরকে অ্যাপ্রুভ করে না, যার ফলে তাদের বিজনেসে অনেক ধস নেমে গেছে। তো কোনো রেগুলেটরি এজেন্সিস বা কোনো স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যদি তাদের অ্যাপ্রুভ না করে, তাহলে সেটা বাজার বিক্রি হবে না বা কম হবে। ঠিক আছে? ওকে, এটা নোট, এটা ফলো করার দরকার নাই। এখন ইন্টারনেট স্ট্যান্ডার্ড, এটা তোমাদের স্কিপ করলেও করতে পারো এটা, বা তোমরা ইভেন উইকিপিডিয়া থেকে একটু দেখতে পারো যে ইন্টারনেট স্ট্যান্ডার্ডটা আসলে বলতে আমরা কি বুঝি। আমরা তো সবাই ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু তোমাদের মাথায় এটা প্রশ্ন আসা স্বাভাবিক যে ইন্টারনেটটা আসলে দিচ্ছে কারা? ইন্টারনেট কারা দিচ্ছে বলো তো? স্যাটেলাইটের মাধ্যমে পাচ্ছি এরকম। না, আমরা কোত্থেকে পাচ্ছি? ইন্টারনেটের কনসেপ্টটা তো আমরা কেউ কাউকে দিচ্ছি না, আমরা সবাই সবার সাথে শেয়ার করি, জি স্যার। এটাই তো ইন্টারনেট, আর তো কিছু না। আমার তো কেউ দিই না। এখন আমার হয়তো নিজস্ব সার্ভার নাই, কিন্তু অনেকের নিজস্ব সার্ভার আছে, সেই সার্ভারে অনেক ডেটা আছে, আমি ইন্টারনেটের মাধ্যমে সেই সার্ভার অ্যাক্সেস নিয়ে সেখান থেকে ডাটা কালেক্ট করছি। এই তো ইন্টারনেটের কাজ, এছাড়া তো কোনো কাজ নাই। আমি ধরো একটা ভিডিও, আমার একটা কোম্পানি আছে যারা 10টা মুভি আছে আমার কাছে, ঠিক আছে, সেই 10টা মুভিতে আমি আমার একটা কম্পিউটারে রেখে, আমার কম্পিউটারটা ধরো সার্ভার, আমার কম্পিউটারে রেখে আমি সবার সাথে ওপেন করে দিলাম। তাহলে কি হবে, তোমরা ধরো ডায়ান ডায়ান এই একটা মুভি দেখতে চাই, তাহলে আমার সার্ভার ঢুকবে, একটা মুভি ওপেন করবে, ওখান থেকে সে দেখবে। এই তো, এছাড়া তো ইন্টারনেটে কেউ তো দেওয়ার কিছু নাই। ইন্টারনেটে সবাই সবারটা সবার সাথে শেয়ার করে, এটা হলো ইন্টারনেট। সো বাট সেই ইন্টারনেটটা আমি কিভাবে ব্যবহার করব, বা এই রেগুলারিটি কিভাবে হবে, সেটার জন্য একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আছে, বা একটা স্ট্যান্ডার্ড ফলো আছে। আদারওয়াইজ তো সবাই সবার মতো করে ব্যবহার করতো, যখন তখন যে কেউ যে কোনো জিনিস বন্ধ করে দিতে পারে, যে কোনো জিনিস ওপেন করে দিতে পারে। হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্ট যেটা পারে, কারণ তাদের সেই আইনগত অধিকার আছে যে আমরা তার দেশের ভিতরে কোন মানে কোন সাইট, কোন ওয়েবসাইট বা কোন সার্ভারে ডেটা চলবে, কোন সার্ভারে ডেটা চলবে না, দে হ্যাভ দ্য রাইট, সো দে ক্যান কন্ট্রোল। সো এগুলো স্ট্যান্ডার্ড আছে। ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট, একটু দাঁড়াও, 1 মিনিট। স্যার শোনা যাচ্ছে না স্যার। স্যার কথা বলছেন।
হ্যাঁ, হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে ইন্টারনেট স্ট্যান্ডার্ড এরকম। তো এটা তোমরা এমনি দেখতে পারো, এটা আমাদের স্কোপ না। আমরা এটা কি করব, এখানে যে আরএফসি এই যে রিকোয়েস্ট ফর কমেন্ট দিয়ে আমরা কিভাবে একটা স্ট্যান্ডার্ড প্রপোজ করি, এখানে একটা মডেল দেওয়া আছে, তোমরা সেটা এমনি দেখে নিবে পরে। ঠিক আছে, আরএফসি মানে রিকোয়েস্ট ফর কমেন্টস, এটা হলো ইন্টারনেট স্ট্যান্ডার্ড কি হতে হবে তার একটা প্রপোজ করা, আর কিছু না। আমরা এটা স্কিপ করি। অ্যাডমিনিস্ট্রেশন এটা আমরা স্কিপ করি, শুধু এতটুকু বলি যে ইন্টারনেটের কথা যেটা বললাম, সেই ইন্টারনেটটা বিভিন্ন লেভেলে কন্ট্রোল করা হয়। সেই কন্ট্রোলের একটা হায়ারার্কি, এটা একটা স্ট্রাকচার, যাই এসওসি, আইএবি, ইন্টারনেট আর্কিটেকচার বোর্ড, টাস্ক ফোর্স, এরকম বিভিন্ন ইয়ে আছে। তো সেটা তোমরা ইয়ে করবে। ঠিক আছে, এটাও তুমি স্কিপ করতে পারো, এটা দেখার দরকার নেই। ওকে ওকে, এখন আসলে ইম্পর্টেন্ট থিংস, সেটি হলো নাম্বার। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি আমাদের বিভিন্ন টাইপের নাম্বার ইউজ করতে হয়। যেমন ধরো আইপি অ্যাড্রেসও সবই নাম্বার, নিউমেরিক নাম্বার, প্রোটোকল নাম্বারস, ডোমেইন নেমস, অ্যালফাবেটিক নেমে আসলে, বা নাম্বারও আমরা ই করি। তো এইগুলো নাম্বারিং সিস্টেম কন্ট্রোল করার জন্য বা নাম্বারিং সিস্টেম অ্যাসাইন করার জন্য বিভিন্ন অর্গানাইজেশন আছে। তার মধ্যে বিভিন্ন বলতে এটাই অর্গানাইজেশন, এটাই এটা করে, সেটি হলো ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি, IANA। আরেকটি হলো ICANN, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস। এরা মূলত এই যে এমন ধরো বাংলাদেশে ধরো green.edu.bd, গ্রিন বলতে আমাদের ইউনিভার্সিটি নেম, এডু বলতে এটা টাইপ, ইউনিভার্সিটি বলতে একটা প্রতিষ্ঠানের নাম গ্রিন, এডুটা হলো টাইপ, আর .bd এটা হলো বাংলাদেশ বোঝাচ্ছে। তার মানে এই ধরনের যে নেমিং সিস্টেম, সেটি হলো এই IANA এবং ICANN, এরা প্রোটোকল বা নির্ধারণ করে দিয়েছে। ঠিক আছে, এবং এই যে green.edu.bd, এটা কিন্তু ব্যাকএন্ডে কিন্তু শুধুমাত্র নাম্বার আছে। আমরা হয়তো মনে রাখার জন্য শুধুমাত্র অ্যালফাবেটিক টেক্সট দিয়ে আমরা মনে রাখতেছি, কিন্তু এর ব্যাকএন্ডে কিন্তু আইপি অ্যাড্রেসটাই আছে। কিন্তু ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস এর মাধ্যমে আমরা সেটিকে একটা অ্যালফাবেটিক আকারে green.edu.bd একটা মানে রিডেবল একটা অ্যাড্রেস আমরা বলছি। তো সেগুলো আলোচনা পরে করবো, বাট এই সব জিনিসগুলো মেনটেন করতে গেলে মূলত আমাদের যেটা বলছি যে বারবার বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভ, তারা এই কাজগুলো করে। আমি যদি লিখি যে green.edu.in হবে, আইন মানে ইন্ডিয়া, এটা কি গ্রিন ইউনিভার্সিটি ইন্ডিয়ার এরকম? অর্থাৎ আমি আমার ইচ্ছা মতোই সবকিছু অ্যাসাইন করতে পারি না। ঠিক আছে, এখন আসলে গত ক্লাসগুলোতে যা আমরা দেখেছি ওএসএ মডেল, ওইটার সাথে এই যে টিসিপি আইপি যেটা পড়বো তার যে সম্পর্কটা বা সুইচ, সেটি আমরা দেখবো। আমরা মূলত ওএসএ মডেল দেখবো, লেয়ার্স ইন দ্য ওএসএ মডেল, টিসিপি আইপি প্রোটোকল সুইট, অ্যাড্রেসিং এন্ড টিসিপি আইপি ভার্সনস। ওএসএ মডেলটা গত ক্লাসে দেখেছি, লেয়ার্সও আমরা গত ক্লাসে দেখেছি, প্রোটোকল সুইটটা আমরা হালকা দেখেছি, অ্যাড্রেসিংটাও আমরা জাস্ট পড়েছি কত প্রকার, আর টিসিপি আইপি ভার্সনটা আমরা গত ক্লাসে পড়িনি। আমরা কি পড়েছিলাম আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6, এমনি কি বলেছিলাম, কোন উচ্চারণ করেছিলাম এরকম? দায়ান, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে?